লাজ লজ্জা খেয়ে ফেলেছিস। এই শিক্ষা দিচ্ছি আমরা এই শিক্ষা দিচ্ছি আমরা তোকে। ওকে স্বামী বলেও দাবি করছিস এত অধঃপতন ঘটানো কবে? ওকে স্বামী বলেও দাবি করছিস এত অধঃপতন ঘটালো কবে? তাজিনের ভয়ঙ্কর আকার রাগ হচ্ছে। বোনের এত নির্লজ্জতা দেখে ইচ্ছে করছে এখানে মেরে রক্তাক্ত করে ফেলতে। নিঃস্বাদ নিশ্চুপ চোখে হতে ক্রমাগত গড়িয়ে পড়ছে তপ্তস্ত্র। ক্রোধে জ্বলে উঠল তাজিন। ফের হাত তুলতে নিষাদ ভয় পেল। সাইফের বেশ রাগ জন্মালো। এবার তাজিনের হাত ধরে ঝাড়া মেরে সরিয়ে দিল। গম্ভীর স্বরে বলল, আমাকে মেরেছিস, প্রয়োজনে আরো মার, কিন্তু ওর গায়ে হাত তুলবি না একদম। এখন তোর থেকে শুনতে হবে আমার বোনের সাথে আমি কি করব। প্রয়োজনে শুনবি। হু আর ইউ? বিকজ শি ইজ মাই ওয়াইফ। থমকালো তাজিন। থমথমে গলায় বলল, ওয়াইফ? বিয়ে করছিস মানে কবে থেকে চলছে এসব? টেল মি সাইফ। 3 মাস আগেই আমরা বিয়ে করেছি। ও আমার স্ত্রী। তোর কোনো রাইট নেই ওর স্বামীর সামনেই ওকে মারার। ফের চমকায় তাজিন। সাইফ মিথ্যে বলবে না জানে সে। এতক্ষণ ধরে সে বুঝেছিল শুধু প্রেমের সম্পর্ক ওদের মধ্যে। বিয়েও করে ফেলেছে। এটা কি ছেলে খেলা নাকি? রাগত তাজিন ফের থাবা দিয়ে ধরে সাইফের কলার ধরে গর্জে উঠে বলল, কেন নষ্ট করলি আমার বোনের জীবনটা? কেন নষ্ট করলি তুই বল? আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটা যথেষ্ট নয়? তাই বিয়ে করবি? কাউকে না জানিয়ে বিয়ে করে নিবি? বিয়ে নিয়ে ছেলে খেলা শুরু করেছিস? কি অ্যাবিলিটি আছে তোর মন্ত্রী বাড়ির মেয়ে বিয়ে করার? তোর কি মনে হয় ওর পরিবারের তোর হাতে তুলে দিবে? তোর কি মনে হয় ওর পরিবার তোর হাতে তুলে দিবে তাদের মেয়েকে? ও না হলে বুঝে না, কিন্তু তুই, তুই কি অবুঝ? সাইফ কোনো উত্তর করতে পারল না। হারানোর ভয় বাসা বেঁধে বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করছে। ভালোবাসা এত কিছু বোঝে? নিষাদ ভাঙা গলায় বলল, তার কোনো দোষ নেই দাদাই। আমি ফোর্স করেছি আমাকে বিয়ে করার জন্য। তার কিছু থাকুক বা না থাকুক, সে গরিব হোক, তার থেকে ভালোবাসা ব্যতীত অন্য কিছু আমার চাই না। কেন নষ্ট করলি আমার বোনের জীবনটা? কেন নষ্ট করলি তুই বল? সাহস বেড়ে গেছে, খুব বড় হয়ে গেছিস তুই, তাই না? কতটা জানিস ওকে? ছোট চাচ্ছু জানে তার আদরের মেয়ে এসব করে বেড়ায়, নিজের লাইফ ডিসিশন নিজে নিয়েছে। নিষাদ মাথা নিচু করে ফেলল। বাবা চাচারা যে এই বিয়ে মানবে না ভালো করেই জানে সে। তার কি করার ছিল? তাছাড়া সাইফের কি কমতি আছে? টাকা পয়সায় কি একটা মানুষের পরিচয়? নিষাদ কণ্ঠে আকুতি ঢেলে ডাকলো, দাদা ভাই। তুই একদম ডাকবি না আমায়। তোর মতো বেয়াদব অবাধ্য বোনের প্রয়োজন নেই আমার। নিজের বাক্য শেষে হনহনিয়ে নেমে যায় ছাদ থেকে। যারা দাঁড়িয়ে ছিল ছাদের দরজার সামনে। তার রুমটা কাছে দৌড়ন। ওদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে এসেছে মেয়েটা। এখনো ঘোরের মধ্যে আটকা পড়ে আছে বেচারি। তাজিন রাগান্বিত দৃষ্টিতে এক পলক চাইল জারার দিকে। তারপর বড় বড় পদচারণে নেমে গেল সিঁড়ি বেয়ে। যারাও ছুটে যায় তার পেছন পেছন। তাজিন চলে যেতেই নিশাতে হামলে পড়ল সাইফের বুকে। শাড়ির আঁচল দ্বারা আলতো ছুঁয়ে ঠোঁটের রক্ত মুছে দিল। ছেলেটা প্রিয়তমার চোখের কোণে পানি মুছে দিয়ে বলল, শান্ত হ জান, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। দাদা ভাই আমার গায়ে হাত তুলেছে। যেই দাদাই কখনো একটা বকা অব্দি দেয়নি, সে মানুষটা আমার গায়ে হাত তুলেছে। অস্থির অসহায়ত্ব কণ্ঠে আওড়ায় নিষাদ। স্বরে ছিল হাহাকার। মানতে কষ্ট হচ্ছে তার। তার ভাই মুখ ফিরিয়ে নিয়েছে। তাকে ভাই ডাকতে নিষেধ করেছে। কান্না পেল নিষাদের। সাইফ মেয়েটির দুগালে নিজের ঠোঁটে আলতো ছুঁয়ে দেয়। এতদিনের বন্ধুত্বের আজকে বোধহয় ফাটল ধরল। তাজিনের এহেন ব্যবহারে সাইফের কোনো অভিযোগ নেই। সেও যে ভাই, জানে তাজিন তার জায়গায় ঠিক আছে। নিজের জন্য না হলেও মেয়েটির কান্না দেখে কষ্ট হচ্ছে তার। সে সান্ত্বনা দিয়ে বলল, দাদাভাই রেগে আছে তো, তাই মাথার ঠিক নেই। রাগ কমলে নিজে এসে ঠিকই আদর করে ডাকবে তোমায়। দেখো, আসো আরো একটু আদর করে দেই, ব্যথা কমে যাবে। আমি কথাই বলবো না তার সাথে। কেন মারলো আপনাকে? আরে বাবা, বিয়েই তো করেছি, কাউকে খুন তো করিনি। আমার হাজবেন্ড কালা না বোবা? তাকে মানতে এত প্রবলেম কিসের? স্ত্রীর অবস্পনায় হাসল সাইফ। পুরুষ মানুষ গুড লুকিং হলেই হয় না জান। পুরুষের বার্ধিক সৌন্দর্য কোনো কাজে আসে না যদি তার একটা ভালো ইনকাম সোর্স, ব্যাংক ব্যালেন্স না থাকে। আমার তো কিছুই নেই, কেন মানবে বলো? আশ্চর্য, আপনি সারা জীবন এভাবেই থাকবেন নাকি? লেখাপড়া করেছেন, নিশ্চয়ই ভালো কোনো চাকরি পাবেনই, তাই না?
ভবিষ্যতের কথা তো আর বলতে পারবো না জান, তবে আমি সব সময় চাইবো মা বোন আর তোমাকে সুন্দর স্বচ্ছ একটা জীবন দিতে। আপনি কারো কথায় মন খারাপ করবেন না। আমার ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি কিছুই চাই না, শুধু একটু ভালোবেসে আগলে রাখবেন, ব্যাস। সাইফ মুগ্ধ হলো মেয়েটার চিন্তা ভাবনা দেখে। মাঝে মধ্যে বড়দের মতো কথা বলে মেয়েটা। নিশাদ কাঁদো কাঁদো মুখে শুধায়। আপনার সাথে এমন আচরণ করা দাদা ভাইয়ের একদম উচিত হয়নি। সে তো আমার থেকেও ভালো চেনে আপনাকে। ধুর বোকা, খেতো না। আশা যদি আজ এমনটা করতো তাহলে কি আমি তাকে ছেড়ে দিতাম? দিতাম না তো। তাজিনের দিক থেকে সে ঠিক আছে, তার রিয়াক্ট করা স্বাভাবিক। আর তাছাড়া বন্ধু হয়ে তোমার ভাইকে বিয়ের মিষ্টি দেই নাই তো, তাই খেপে গেছে। আমি ঠিক সামলে নেব, ডোন্ট ওয়ারি। তাহিরাদের একা ছেড়ে সুরসুর করে সবগুলো বেরিয়ে গেল। বেচারি তাহিরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, তার কি থাকা উচিত নাকি চলে যাওয়া উচিত বুঝে উঠতে পারছে না। মেয়েটি চোরের ন্যায় চুপি চুপি পালিয়ে যেতে পা বাড়ায়। তার মধ্যে এখানে থাকা মানে আতঙ্কে থাকা। মেয়েটির মনোভাব বুঝতে পেরে তাইসের জল শক্ত করল, গম্ভীর স্বরে বলল, কাছে আসো আরু। আদেশ উপেক্ষা করার সাহস হলো না তাহিরার। গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ালো ছেলেটার সামনে। ভীত দৃষ্টিতে তাকালো ছেলেটির গম্ভীর মুখে। তীক্ষ্ণ দৃষ্টি দেখে মেয়েটি ভয় পেল। তাইসির এক পা দু পা করে এগিয়ে যায়, তাহিরার কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। তাইসির মেয়েটার সামনে দাঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে বলল, চুলগুলো খুলে রেখেছো কেন? আসলে ওরা বাঁধো। ফ্যালফ্যাল নয়নে চাইল মেয়েটি। মুখে হাব ভাব বলে দিয়েছে এই অর্ধেক কথার মানে বোঝেনি অবুঝ মেয়েটা। ধমকি ওঠে তাইসির। চুল বাঁধো, স্টপেড। তাহিরা অস্বস্তি বোধ করল। কম্পিত হাতে মাথার উপর থেকে কাপড়টা সরালো। লম্বা চুলগুলো হাতের মুঠোয় পড়ে আঙুলের দ্বারা পেঁচিয়ে হাত খোপা করল। পুরোটা সময়ই সম্পূর্ণই খুব মনোযোগ সহকারে দেখলো তাইসির। মনে হচ্ছে চুল বাঁধতে বলে আরো ভুল করেছে সে। ঘন ঘন শ্বাস নিল, তার কেমন কেমন লাগছে। এই স্টুপিড মেয়েটা কাছে আসলেই তার কেমন বেসামাল বেসামাল লাগে। তাহিরার ঘাড়ের দিকে তাকিয়ে রইল সে। আকস্মিক নিজের ঘাড়ে ব্যথা অনুভব করতেই চমকে উঠে ব্যথাতুর আওয়াজ করল তাহিরা। হতভম্বে চক্ষু যুগল বড় বড় হলো। ছেলেটার হালকা হালকা দাড়ির সংঘর্ষে শিরশির করে উঠে তনুমন। মেয়েটা বরফের ন্যায় জমে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল জায়গায়। তাইসির মেয়েটির ঘাড়ে মুখ গুজে হাসকি স্বরে বলল, ফার্স্ট টাইম ওয়ার্নিং দিলাম আরু, আর কখনো যেন কারোর সামনে চুল খোলা না দেখি। লাস্ট টাইম কিন্তু ছাড় দেব না। নিজের বাক্য শেষে আর একটা বাইট করলো মেয়েটির ঘাড়ে। সেকেন্ডের মধ্যেই সরে আসে তাইসির। মেয়েটা তখনও চোখ খিচিয়ে দাঁড়িয়ে। মেয়েটির বক্ষস্থল দ্রুততম ওঠানামা করছে। এত লজ্জা কোথায় রাখবে মেয়েটা? তোমার এই লাল নীল মুখশ্রী আমাকে সিরিয়াস করছে আরু। স্বাভাবিক হও, নয়তো তুমি রেহাই পাবে না আজ। তাহিরার কান গরম হয়ে গেল। থরথরিয়ে কেঁপে ওঠে ছোট্ট শরীরটা। দিশেহারা হয়ে ছুটে যায় কামরার বাহিরে। মেয়েটার ছোটার গতিতে বেঁধে রাখা চুলগুলো দুম করে বাঁধন হারা হয়ে পড়ে। হাঁটু সমান চুলগুলো এঁকে বেঁকে দুলছে মেয়েটার পিঠ জুড়ে। সিনেমা দেখে শেষ হলে বের হ। জানালার পর্দার আড়াল থেকে একে একে বের হয় পাঁচজন। চুরি করে ধরা পড়ার ন্যায় চোরা চোখে একে অপরের দিকে যায়। জন জোরপূর্বক হেসে বলল, লুকোচুরি লুকোচুরি খেলছিলাম কিরে রকি, তাই না? সবাই মাথা নাড়লো, মানে ওরা লুকোচুরি খেলছিল। তাইসির বিরক্তির সহিত বলল, গুড, এবার অনুগ্রহ করে বেরিয়ে যান। কেউ নড়ল না এক পাও। এতে মহা বিরক্ত হলো তাইসির। রকি ছোট ছোট চোখ করে বলল, তুই কি করছিলি ওর সাথে? চুমু খেয়েছি দেখিসনি? ভরকায় ওরা। এই ছেলেটা কতটা ঠোঁটকাটা, ওদের থেকে ভালো আর কে জানে। ইহার সন্দেহের চোখে তাকিয়ে বলল, বাসরটাও কি সেরে ফেলেছিস রে সাফি? কেন, দেখতে পাসনি বলে আফসোস হচ্ছে? অলিভিয়ার কপালে ভাঁজ পড়ে। এত এত মেয়ে থাকতে তুই ওকেই কেন বিয়ে করলি সাফি? তাইসির সাফান মির্জাকে হার্টের পেশেন্ট বানানোর শাস্তি। ললাটিয়ে ভাঁজ পড়ে ওদের জন বলে ওঠে, ভালোবাসিস ওকে? ভালোবাসা আমার দ্বারা ঠিক হচ্ছে না। জন বলল, আচ্ছা সাফি, ওর মধ্যে কোন জিনিস তোকে টানে? স্টুপিড মেয়েটির নামটাই যথেষ্ট তাইসির সাফান মির্জাকে সিরিয়াস করতে। ও চলে গেল যে, তোরা একসাথে থাকিস না? রকির কথায় উত্তর না দিয়ে তাইসির অগ্রসর হলো ওয়াশরুমে। যেতে যেতে ভারী স্বরে বলে ওঠে,
একটা চুমুতেই ভিতমে জ্ঞান হারিয়ে পার পেয়ে গেছে। এখন চুমুটুমুতে ঠিক পোষাচ্ছেই না, স্টুপিডটাকে পুরোপুরি চাই। যারা তাজিনের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে, ছেলেটা হনহনিয়ে এসেই ঢুকলো রুমে। যারা আপাতত নিজেদের রাগ অভিমান সাইডে রাখলো। লোকটা এই মুহূর্তে বিধ্বস্ত মস্তিষ্কে রয়েছে, তার পাশে থাকাটা জরুরি। তবে ভেতরে প্রবেশ করতে ভয় পাচ্ছে সে। দরজাটা হা করে খোলা, ধীর পায়ে এগিয়ে গিয়ে ভেতরে ঢুকলো। রকিং চেয়ারে গা এলিয়ে চোখ বন্ধ করে রেখেছে তাজিন। ধীর গতিতে দুলছে রকিং চেয়ারটা। যারা ভীত গলায় ডাকলো, ডাক্তার। লিভ মি অ্যালোন। সেভাবেই চোখ বন্ধ গম্ভীর স্বরে বলল তাজিন। যারা নড়ল না, সে ভালো করেই জানে লোকটা বোনের এই কার্যকলাপে মানসিক দুশ্চিন্তায় পড়েছে। যারাও অবাক, নিষাদ বিয়ে করায় এতটুকু মেয়ে কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললো। মেয়েটি গিয়ে দাঁড়ালো তাজিনের কাছে, আমতা করে বলল, ওরা একে অপরকে ভালোবাসে তাই বিয়ে করেছে। জানি ভুল করেছে, ভালোবাসে কি কোনো ঠিক বেঠিক বাধা মানে বলুন? আমি বলি কি, আপনি আগে মাথা ঠান্ডা করুন, তারপর ওদের সাথে কথা বলুন। গার্ডিয়ান ছাড়া বিয়ে। তোমাকে আমি যেতে বলছি না। উচ্চস্বরে বলে ওঠে তাজিন। আকস্মিক ধমকে কেঁপে উঠল মেয়েটি। তার সব বাক্য গলায় আটকে গেল কাঁটার ন্যায়। তাজিন চোখ খুলে তাকালো মেয়েটির দিকে, দৃষ্টি ছিল একেবারেই শান্ত। চলে যাও যারা, খারাপ বিহেভিয়ার করতে বাধ্য করো না আমায়। একটু একা থাকতে দাও, কাউকে চাই না আমি। ছেলেটির কণ্ঠে ছিল অসহায়ত্ব, রাগ, ক্ষোভ। যারার কি হলো কে জানে, তারও জিদ চেপেছে, সে এক পাও নড়বে না এখান থেকে। এবং দৃঢ় কণ্ঠে বলল, কোথাও যাব না আমি, শুনতে পেরেছেন? কোথাও যাব না। তাজিন দাঁতে দাঁত পিষল। রাগ যেন তরতর করে বেড়ে যাচ্ছে তার। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার দিকে, চিবিয়ে চিবিয়ে বলল, কেন যাবি না? তোর নাগর ঘুমিয়ে আছে রে? আপনি ভুল বুঝছেন আমায়। কেন যাবি না? তোর নাগর ঘুমিয়ে গেছে নাকি? যারা মাথা নিচু করে ফেললো। কিভাবে বোঝাবে লোকটা যে ভয়ঙ্কর আকার রেগে আছে? কথা বলতেই সাহস পাচ্ছে না সে। ওর নীরবতা দেখে মেজাজ তুঙ্গে ওঠে ছেলেটির। যারার হাতখানা শক্ত করে ধরে দরজার বাইরে টেনে নিয়ে যেতে যেতে বলল, তোর সব কটা কাউকে চাই না আমি, কারো প্রয়োজন নেই আমার। নিজের ভালো চাইলে নেক্সট টাইম আর আমার সামনে আসবি না। নিজের ভালো চাইলে নেক্সট টাইম আর আমার সামনে আসবি না। ধাক্কা দিয়ে দরজার বাইরে ফেলে দিয়ে ধরাম করে দরজাটা লাগিয়ে দিল। একটা নতুন দিনের সূচনা। সকাল সবে 10টায় তাহিরা রেডি হয়ে বেরিয়েছে কলেজের উদ্দেশ্যে। গেট পেরিয়ে রাস্তার সাইডে দাঁড়িয়ে হিজাব ঠিকঠাক করতে করতে এদিক সেদিক তাকানোর রিস্কার জন্য। মেয়েটির ব্যস্ত নয়ন যখন সড়কে আকস্মিক একটা ব্ল্যাক দামি মার্সিডিস এসে তার ঠিক সামনে ব্রেক কষে। হকচকিয়ে গেল মেয়েটা। গাড়িটির কাজখানা নামানো ড্রাইভিং সিটে বসা আহসান। তাহিরা ভয়ে ভয়ে একবার বাসার দিকে তো আরেকবার গাড়ির দিকে তাকায়। ছেলেটা যে তারই অপেক্ষায় বসতে বাকি রইল না মেয়েটির। মুমিন শিকদার আজকে বাসায় শরীর অসুস্থ থাকায় ছুটিতে আছেন 2 দিনের জন্য। আহসান গাড়ির দরজা খুলে দিলে তাহিরা তড়িঘড়ি করে উঠে বসল গাড়িতে। সাথে সাথে গাড়ি ছুটে চলে গন্তব্যে। অচেনা রাস্তা মেয়েটি জানতে চেয়ে জিজ্ঞেস করল, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? আশুলিয়া যাচ্ছি ভাবি। হঠাৎ আশুলিয়া কেন যাচ্ছি? আর উনি কোথায়? মেয়েটির কথায় আহসান স্বভাব সুলভ হেসে শুধালো, আপনার উনি সেখানে আছে, গেলেই দেখতে পারবেন। কিন্তু আমার ক্লাসের কি হবে? ওরা তো অপেক্ষা করছে আমার জন্য। আজকে তেমন ইম্পর্টেন্ট ক্লাস নেই, আর তারা কেউ কলেজে যাচ্ছে না, আপনি নিশ্চিত হয়ে বসুন। তাহিরা চোখ ছোট ছোট করে চাইল, সন্দিহীন কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি এত কিছু জানলেন কিভাবে? ভরকায় আহসান জোরপূর্বক হেসে বলল, একটু আধটু খোঁজ খবর থাকে আর কি। তাহিরা কিছু বলল না। খোঁজ থাকে না খোঁজ খবর রাখে ঢের বুঝতে পারছে সে। বন্ধ গাড়িতে তাহিরার মতো চঞ্চল মেয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে পারে? বেশ বিরক্ত লাগছে তার। ঘাড় ঘুরিয়ে চাইল আহসানের দিকে। ছেলেটা এক মনে ড্রাইভ করছে, একটু নড়ছে চড়ছেও না। এমনভাবে ড্রাইভ করছে মনে হচ্ছে মাথায় কেউ বন্দুক ঠেকিয়ে রেখেছে। একটু এদিক সেদিক হয়ে সোজা উপরে। আশ্চর্য, সে তো কাজটা তোলার কথা বলতেই পারে। এলিয়েন যেহেতু নেই, ধমকের চান্স নাই বিন্দুমাত্র। তাই মেয়েটি নির্দ্বিধায় বলল, কাজখানা নামিয়ে দিন না ভাইয়া, আমার দম বন্ধ লাগছে। শুনল আহসান। গাড়িটির সাইড করে কাজ খুলে দিয়ে বলল, আমি 2 মিনিটের মধ্যেই ফিরে আসছি, আপনি গাড়িতেই থাকুন।
তাহিরা ঘাড় কাত করে সম্মতি দিল। আহসান গাড়ি থেকে নেমে গেল। তাহিরা জানালা গলিয়ে মাথাখানা বের করে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। মনে হচ্ছে কোনো গুহা হতে বেরিয়ে এসেছে সে। কতদিন ধরে ঠিকঠাক মতো নিঃশ্বাস নিতে পারেনি। বিরক্তর সহিত বিড়বিড় করে আওড়ায়, আহা, কি সুন্দর স্নিগ্ধ বাতাস, ধুলোমাটির গন্ধ। এই বড় লোকগুলো যে এসব গুহায় দম বন্ধ করে কিভাবে ঘুরে বেড়ায় আল্লাহ মালুম। কিছুক্ষণের মধ্যে আহসান ফিরে আসে, হাতে চিপস, চকলেট, আচারের প্যাকেট তাহিরার হাতে ধরিয়ে দিয়ে বলল, বসে বসে বোর হচ্ছেন নিশ্চয়ই, এগুলো খেতে থাকুন, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমরা। তাহিরা হাতে নিল মহা আনন্দে। আচার ছিঁড়ে মুখে দিল। এগুলো পেয়ে যে সে বেশ খুশি। তার মুখশ্রী দেখে বলে দেবে যে কেউ। আহসানের উপর বেশ খুশি সে। অসাধারণ ব্যবহার ছেলেটির। কি সুন্দর হেসে হেসে কথা বলছে। তাহিরার বেশ ভালো লাগে এই যুবকটিকে। অন্তত বদলোকটার মতো ভারী ভারী কথা বলে না। কথায় কথায় দ্বিধা বের হয় না। তাহিরা চকলেটের খোসা ছাড়াতে ছাড়াতে গদগদ কণ্ঠে বলল, আপনি অনেক ভালো ভাইয়া। আহসান হাসে। মেয়েটি কতটা সরল, সামান্য কিছুতেই কত খুশি সে। বসের বউ কেমন হবে এটা নিয়ে বেশ চিন্তিত ছিল বেচারা। যেই মেজাজ বসের ভেবেছিল নিশ্চয়ই কোনো ডাইনি মার্কা জুটবে তার কপালে। একজোড়া রাক্ষস ডাইনির একটা সংসার হবে বসের। তবে হলো উল্টোটা। তাহিরার মতো একটা মেয়ে তাইসিরের স্ত্রী হওয়ায় আহসানের যেন খুশির অন্ত নেই এবং তার বিশ্বাস তার রক্তটা বসকে এই সহজ সরল মেয়েটি সোজা করতে পারবে। সিটির উপর ফোন ভাইব্রেশন করলে কানে কানেক্ট করা ব্লুটুথে চাপ দিয়ে অপেক্ষা করলো অপর প্রান্তের ছেঁড়া আদেশে। তাহিরা চিপস খেতে খেতে বলল, আপনার মতো এত ভালো একটা ছেলের সাথে ওই এলিয়েনটার দেখা হলোটা কিভাবে বলুন তো? থতমত খেলো বেচারা। আমতামতা করে জিজ্ঞেস করলো, এলিয়েন? এলিয়েন কে? আরে আপনার বস, বেটা আস্ত একটা এলিয়েন। আচ্ছা, বদ লোকটি কি কোনো মাফিয়া টাফিয়া নাকি? আপনার ভয় করে না ভাইয়া তার সাথে থাকতে? আহসানের খুব হাসি পেল মেয়েটির এহেন কথায়। এই প্রথম কেউ তার বসকে এভাবে বলল। তবে নিজের জানের মায়া করে আর হাসা হলো না তার। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, ভয় কেন পাবো? আপনি ভয় পান তাকে? পাবো না বলছেন? হাব ভাব কেমন ভিলেনদের মতো, গলার শটটা যেন আরো ভয়ঙ্কর। সিনেমার ওই ভিলেনদের মতো, শুধু মোটা পেটটাই মিসিং। তাহিরার কথার এক্সপ্রেশন দেখে এবারে না হেসে পারল না আহসান। উচ্চস্বরে হেসে ফেলল। কথা বলতে বলতে ততক্ষণে ওরা পৌঁছে গেছে গন্তব্যে। গাড়িটি থামে 9 তলা বিল্ডিং এর নিচে। তাহিরা মাথা উঁচু করে তুলে 1 তলা 2 তলা করে গুনে নিল আগেই। আহসান গাড়ি পার্কিং করে এসে বলল, চলুন ভাবি, বস 7 ফ্লোরে আছেন। তারা লিফটে চড়ে মুহূর্তেই পৌঁছে গেল 7 ফ্লোরে। ভিআইপি রুমে বসে রয়েছে তাইসির। তাকে দেখে বড়সড় একটা ক্রাশ খেলো মেয়েটি। ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শুজ, হোয়াইট শার্ট, এর ওপরে ব্ল্যাক কোট। ফর্সা শরীরে অসম্ভব সুন্দর লাগছে। ফর্সা ঘাড়, গলা উন্মুক্ত, দরুন বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। মেয়েটি হাঁ করে তাকিয়ে রইল তার দিকে। তাইসির কথা বলছিল এক ভদ্রলোকের সাথে। কথা শেষ করে চাইল তাহিরার দিকে। তাহিরার সব মুগ্ধতা ফুস করে হয়ে যায় ওই তীক্ষ্ণ দৃষ্টিতে। এখানে এসো। তাইসিরের গম্ভীর স্বরে মেয়েটি ধীর পায়ে গিয়ে দাঁড়ালো তার কাছে। মিডিয়াম টেম্পারে চলছে এসি। তারপর ও মেয়েটির নাকের ডগায় ছোট ছোট মুক্তার ন্যায় চিকচিক করছে ঘাম। ভদ্রলোক বিস্ময় নিয়ে দেখছে কলেজ ড্রেস পরিহিত মেয়েটিকে। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাইসির মির্জা বিয়ে করেছে এত ছোট্ট একটি মেয়েকে। তাইসির শান্ত গলায় বলল, এখানে বসো, আর উনি যা যা বলবে চুপচাপ করে ফেলবে। লোকটাকে দেখিয়ে বলল তাইসির। ভদ্রলোক নিজের হতবিহ্বল রূপ সাইডে ফেলে বিনয়ের সাথে বলল, এখানে স্বাক্ষর করুন ম্যাম। তাহিরা বড় বড় চক্ষু যুগল করে দেখে একটা কাগজ যেখানে পুরো পিসটা ইংলিশে বোঝায়। চোখ তুলে চাইল তাইসিরের দিকে। লোকটা তার দিকেই তাকিয়ে যেন তার স্বাক্ষর করার অপেক্ষায়। তাহিরা সাইন করে দিল। পরপর আরো কয়েকটি পাতায় স্বাক্ষর করল। তার জন্ম সনদ, বাবা মায়ের আইডি কার্ড এর ফটোকপিও দেখা যাচ্ছে। তাহিরা চোখ বড় বড় করে দেখছে সেগুলো। এখানে কি হচ্ছে তার ছোট মাথায় কিছুই ঢুকছে না। প্রায় 10 মিনিটের মতো লাগে। তারপর তাইসির নিজের চোখে সানগ্লাস এবং মুখে মাস্ক পরে মেয়েটির হাত ধরে বেরিয়ে যায় ওই কক্ষ থেকে। তাহিরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে সবকিছু। মনে মনে নিজেকেই নিজে প্রশ্ন করে, আশ্চর্য, লোকটা সবসময় এভাবে নিজেকে লুকিয়ে রাখে কেন? কার থেকে আড়াল করে নিজেকে?
ওরা আবার লিফট দিয়ে নেমে আসে সেভাবে। আহসান আগে গিয়ে গাড়িটি এনে দাঁড় করায় ওদের সামনে। গাড়ি হতে বেরিয়ে চাবি দিয়ে চলে যায় সে। তাইসির মেয়েটিকে সামনের সিটে বসিয়ে ঘুরে এসে নিজে বসলো ড্রাইভিং সিটে। তাহিরা মিনমিনে গলায় জানতে চেয়ে বলে, আমরা এখানে কেন এসেছিলাম? কিসের পেপারে এত স্বাক্ষর নিল? তোমাকে নিজের কাছে নেওয়ার প্রস্তুতি করছি। ছোট ছোট চোখে তাকিয়ে রইল মেয়েটা। তাইসিরের গম্ভীর মুখ দেখে বেচারির আর সাহস হলো না জিজ্ঞেস করার কিসের প্রস্তুতি। গাল ফুলিয়ে বসে রইল, তবে মনে মনে বেশ খুশি। গাড়ির কাজ তুলেনি এবার বজ্জাত লোকটা। মনের আনন্দে বাহিরের দৃশ্য দেখায় ব্যস্ত হলো সে। যারা কাল থেকে এই পর্যন্ত তাজিনকে অসংখ্যবার ফোন দিয়েছে, মেসেজ পাঠিয়েছে, তাজিন সেটা না সিন করে না রিপ্লাই দেয়। যারা আবার কল লাগায়, না রিসিভ হয় না। এবারেও মেয়েটির চক্ষু কোটর ভরে উঠল। লোকটা কিভাবে পারছে কথা না বলে থাকতে? সে তো পারছে না। এ কি বনু, তুই কাঁদছিস কেন? সাহারা এসেছিল যারাকে ডাকতে। যারার চোখে পানি, হাতে ফোন। অবাক হয়ে জানতে চাইল সে। যারা কাঁদো কাঁদো মুখে শুধায়, উনি কথা বলছেন না আমার সাথে। উনি কে, তাজিন? যারা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। তারপর সবকিছু খুলে বলে সাহারা বলল, শোন, সম্পর্কের মাঝে ভুল টেনে সম্পর্ককে তিক্ততা সৃষ্টি না করে সত্যি বলে দেওয়াটাই উত্তম। আমার উপর রেগে যাবে, খুব বকাঝকা করবে। তো এখন কি করছে? সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস থাকাটা প্রথম। মনোমালিন্য করে তোদের মনের দ্রুত বাড়ছে বই কমছে না। আমার যাওয়া উচিত বলছো? ভালোবাসিস, মাথা নত করতে অসুবিধা কোথায়? একটু নত হলে যদি সম্পর্ক সুস্থ থাকে, দোষের কি? ভালোবাসায় অবহেলা, ইগো থাকা ভালো নয়। নত হওয়া উচিত, এতে নিজের আত্মসম্মানে লাগবে না। হবে না। সে যদি তোকে ভালো না বাসতো আর তুই বারবার বেহায়ার মতো তার ভালোবাসার জন্য ঘুরতি, সে তোর ভালোবাসা অবহেলা করে এড়িয়ে চলে, তবে সেখানে আত্মসম্মানের কথা আসতো। আত্মসম্মানের কথা আসতো যদি সে তোকে ভালোবাসে অথচ সে তোকে বারবার কারণে অকারণে ছোট করে, তাহলে এখন তুই ভালোবাসিস, সেও ভালোবাসে, এটা ভুল বোঝাবুঝি নিয়ে কোনো দূরত্ব তৈরি করবে। যারা অবাক চোখে তাকিয়ে রইল বোনের দিকে। এত কিছু কিভাবে শিখলি আপু? তোর ভাইয়ার থেকে। জিজু খুব ভালোবাসে তোকে, তাই না আপু? যদিও কাজে কামে বহুবার প্রমাণিত হয়েছে সেটা, তারপরেও যারা জানতে ইচ্ছে হলো তাই শুনতে চাইল বোনের মুখ থেকে। সে আমায় ভালোবাসার থেকেও বেশি বিশ্বাস করে। আর ভালোবাসা থাকলেই হয় না, একে অপরের প্রতি বিশ্বাস থাকাটাও জরুরি, বুঝলি পিচ্ছি? দোষটা যেহেতু তোর, তাই সলিউশনও তোকেই বের করতে হবে। এখন ঘরে বসে বসে কান্না না করে গিয়ে কথা বলে নিজেদের সমস্যা মিটমাট কর। মার্সিডিজ গাড়িটি মির্জা বাড়ির গেটের সামনে থামলে তাহিরা আমতা আমতা করল, এখানে কেন? আমি বাসায় যাব। অলিভিয়া তোমাকে নিয়ে আসতে বলেছে। ভেতরে যাও, আমি একটু পরে আসবো। অলিভিয়ার কথা শুনে তাহিরা কথা বাড়ায় না, চুপচাপ গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তাইসের সঙ্গে সঙ্গে হুইল ঘুরিয়ে শাহ শাহ করে চলে গেল। তাহিরা ধীর পায়ে এগিয়ে গেল ভেতরে। নিশাত নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল আদিবার সাথে। তাহিরাকে গেট পেরিয়ে ঢুকতে দেখে ছুটে যায় বাহিরে। আস্তে আস্তে নামো সিরাত, এভাবে সিঁড়ি বেয়ে কেউ নামে? সাবিনা মির্জা উচ্চস্বরে ডেকে বলল আস্তে নামতে। ব্যস্ত পায়ে নামতে নামতে উত্তর দিল নিশাত, আসতে আমার সময় নেই আম্মু, আমার জানু আসছে। আহিলের মা মিসেস কাজল মির্জা পিছু ডাকলেন, এই ভর দুপুরে কোথায় ছুটে যাচ্ছ তুমি? নিশাত দাঁড়িয়ে ব্যস্ত কণ্ঠে বলল, তাহু আসছে মেজো আম্মু, ওকে এগিয়ে আনতে যাচ্ছি। আচ্ছা যাও, ধীরে সুস্থে হাঁটো। নিশাত শুনল না, লাফিয়ে লাফিয়ে চলে গেল। সাবিনা মির্জা আর কাজল মির্জা সেটা দেখে হাসলেন, কারণ নিশাত বাচ্চাদের মতো সারাদিন এভাবে ছোটাছুটি করে বেড়ায়। ততক্ষণে ওরা এসে দাঁড়ায়। তাহিরা রিনিনে সরিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তাহিরা? জানতে চেয়ে জিজ্ঞেস করলো সাবিনা মির্জা। তার সাথে আগে থেকেই পরিচিত, খুবই ভালো একজন ব্যক্তি সে। কাজল মির্জা ও তাবিয়া জাকির সাথে আগে কথা হলেও সেটা হয়েছে টুকটাক। তাহিরার গলার স্বর শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসে তাবিয়া জাকি। তাহিরা তাকেও সালাম দিল। ওর গায়ে কলেজের ইউনিফর্ম দেখে ভদ্রমহিলা জিজ্ঞেস করলো, কলেজ থেকেই চলে এসেছো দেখছি। সাফির সাথে এসেছো নাকি একা একা? জি, ওনার সাথে এসেছি। সে কোথায়? পরে আসবে বলেছে।
তাহিরার কেমন কথা বলতে সংকোচ করছে। আগে যতবার এসেছে বাড়িতেই কোনো না কোনো অনুষ্ঠানে, তখন কারোর সাথে তেমন কথা বলা হতো না, কারো কোনো প্রশ্নের সম্মুখীন হতে হতো না। তবে এবারের চিত্র একেবারে ভিন্ন। কেউ না জানুক এখন এটা তার শ্বশুর বাড়ি। তাহিরার অস্বস্তি হচ্ছে, ভয় ভয় লাগছে। আগেরবার তাবিয়া জাকির সাথে পরিচয় ছিল না, এখন শাশুড়ির রূপে কথা বলতেই ভয় কাজ করছে মনে। কথাবার্তায় কেমন গম্ভীরতা। মায়ের মতো ছেলে হয়েছে নাকি ছেলের মতো মায়ের স্বভাব পেয়েছে বুঝলো না মেয়েটা। তাইরা কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। তার ইচ্ছে করছে এখান থেকে ভ্যানিশ হয়ে যেতে, তাহলে আর ভয় পাওয়ার চান্স থাকতো না মোটেও। কাজল মির্জা, সাবিনা মির্জা কিছু বলতো না, আর না কিছু জানতে চাইলো। তাবিয়া জাকি ভারী গলায় তাহিরাকে বললেন, আমার সাথে এসো। তাহিরা তার পিছু পিছুই গেল, তবে সঙ্গে নিষাদকে নিতে ভুলো না। দুপুর এখন 1:25। দুপুরে উত্তপ্ত সোনালি রোদ ধরণী জুড়ে। রেস্টুরেন্টের কাজ ছেড়ে বেরিয়ে এসে সাইফ ফোনটা বের করে প্রিয়সীর নম্বরে কল চাপল সে। রিং হওয়ার সঙ্গে সঙ্গেই রিসিভ হলো, যেন অপর প্রান্তের ফোনের মালিক তার ফোনের অপেক্ষায় ছিল এতক্ষণ। সাইফ হাসল, কি করে জিজ্ঞেস করতেই সামনে তাজিন এসে দাঁড়ালো। পরে কথা বলছি। নিজের বাক্য শেষ করে লাইন কেটে ফোনটা পকেটে ভরে রাখে। তাজিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটার দিকে। সাইফ স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, হঠাৎ এখানে এলি যে? কেন, আমার এখানে যখন তখন আসা নিষেধ আছে নাকি? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আসতে হবে আমাকে? তারা উত্তর তাজিনের। সাইফের ললাটে ভাঁজ পড়ে এহেন জবাবে শান্ত স্বরে শুধায়, আচ্ছা বসে কথা বলি, আয়। ফের রেস্টুরেন্টে ঢুকে কফি অর্ডার করে একটা টেবিলে বসে। কোনো বার্তা ছাড়াই শুধু শুধু তো আর আসিসনি। কেন এসেছিস বল? আমার টিউশন আছে, জানিসই তো। ব্যস্ততা দেখাচ্ছিস আমাকে? সামান্য বিরক্ত হলো সাইফ। ক্ষুদ্র জীবন, ছোটাছুটি ব্যস্ততা আমার জন্য নতুন না। এভাবে মাসের পর মাস চলে আসছে, কেন শুধু শুধু মাথা খাচ্ছিস? ওয়েটার এসে কফি দিয়ে গেল। তাজিন সেটায় এক ছিপ দিয়ে বলল, কেন বিয়ে করলে আমার বোনকে? কি প্ল্যান তোর? বিরক্তে কপালে ভাঁজ পড়ে ছেলেটির। উত্তর আগেই দিয়েছি, ভালোবাসি তাই। যেটা ভালো মনে হয়েছে তাই করেছি, আর প্ল্যান আছে অনেক। আপাতত বাসর, তারপর তোকে অনেকগুলো ভাগ্নি ভাগনা উপহার দেওয়া। তাজিন কটমট করে চাইলো, চিবিয়ে চিবিয়ে বলল, চুপ থাক বেয়াদব, এসব ফালতু প্রলাপ বন্ধ কর। এভাবে মন ভোলানোর কথা শুনিয়ে আমার বোকা বোনটাকে পটিয়েছিস, তাই না? সাইফ চোখ বড় বড় করে অবিশ্বাস্য কণ্ঠে বলল, তোর বোন বোকা, তাহলে চতুর লোকটাকে? আর আমি মোটেও মন ভোলানো কথা শোনাইনি। আমি তো যাইনি ওর কাছে। আমি আমার নিজের একাকিত্ব, ফিলিংস, ভালোবাসাকে লাগাম টেনে রেখেছিলাম দিব্যি। তোর বোন আমায় লাগাম ছাড়া করেছে, পাগল করে ছেড়েছে আমায়। তার জেদি এভাবে বিয়ে করা। তাজিন থমথমে গলায় জিজ্ঞেস করে, বিয়ে করে গোপন রাখলি কেন? আমার বর্তমান অবস্থা সম্পর্কে তুই ভালো জানিস। ফাইনাল ইয়ারটা শেষ করে একটা চাকরি পাই, ততদিন পর্যন্ত গোপন থাকাই উত্তম বলে মনে হয়েছে আমার। কোচিং 3টায় না? হ্যাঁ। ওকে চল। সাইফ কিঞ্চিত অবাক হয়ে জানতে চাইল, কোথায়? আমার এখন সময় নাই, তুই যা, আমি বরং টিউশন শেষে দেখা করব। তাজিন দাঁতে দাঁত চেপে বলল, তোকে আসতে বলেছি, ঠিক টাইমে টিউশনে চলে যাবি। কিরে, এইভাবে মুখ গোমরা করে বসে আছিস কেন? তাহিরার কথায় নিশাত অভিমানী কণ্ঠে বলল, সাইফ ফোন দিল, আবার ব্যস্ততা দেখিয়ে কেটে দিল। হয়তো কাজে আছে, টেনশন করিস না, ফ্রি হয়ে নিশ্চয়ই ফোন করবে। নিশাত ফোনটা বেরিয়ে রেখে বসা থেকে দাঁড়ালো। তাহিরার দিকে তাকিয়ে বিস্ময় কণ্ঠে বলল, ওয়াও দাহু, কি সুন্দর লাগছে তোকে। ইস, আমারই না নজর লাগে। এখন তাবিয়া জাকি ডেকে একটা শাড়ি ধরিয়ে দিয়েছেন, ব্লু কালারের পিওর কাঞ্জিবরণ কাতান শাড়ি। অসম্ভব সুন্দর, পাড়ের সোনালি সুতোর কাজ, বেশ সফট শাড়ি। তাহিরাকে অসম্ভব সুন্দর লাগছে। সদ্য গোসল করে বেরিয়েছে মেয়েটি। মাথার লম্বা চুলগুলো সুন্দর করে তোয়ালে দ্বারা পেঁচিয়ে রেখেছে। নিশাত হা করে তাকিয়ে দেখছে। তাহিরা চোখ পাকিয়ে বলল, বিয়াদ্দব মেয়ে, সামনে থেকে সর। হা করে যাকে দেখলে খুশি হবে তাকেই দেখ। থতমত খেলো নিশাত। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। নিশাত উঁচু গলায় বলল, আসো।
হন্তদন্ত হয়ে প্রবেশ করলো অলিভিয়া। তার পিছু পিছু ঢুকলো জেসি। তাহিরার নেত্র সেদিকেই ছিল। অলিভিয়াকে দেখে যতটুকু পুলকিত হয়েছিল, পেছনে জেসিকে দেখে সব ফুস করে উড়ে গেছে। মুহূর্তে মেয়েটির হাস্যোজ্জ্বল মুখশ্রীতে আধার মুড়ে বসে। জেসির প্রথমে তাহিরাকে এখানে দেখে যতটা না অবাক হয়েছে, তার থেকেও দ্বিগুণ রাগ চেপেছে। সে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল তাহিরার দিকে। জেসি তাতে দাঁত চাপলো। নিশাতের দিকে তাকিয়ে মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে বলল, এই মেয়েটাকে এই বাড়িতে তো আগে কখনো দেখিনি। জেসি এমন ভাব করলো মনে হচ্ছে যেন জীবনে কোনোদিন দেখেইনি তাহিরা নামক মেয়েটিকে। ও আমার ফ্রেন্ড তাহিরা। তারপর নিশাত জেসিকে দেখিয়ে তাহিরাকে বলল, এই হলো জেসিকা আপু, বড় আব্বুর বন্ধুর মেয়ে, আমাদের কাজিন হয়। বেশি অনীহা নিয়ে পরিচয় করিয়ে দিল নিশাত। জেসিকা নামক ওভার স্মার্ট মেয়েটিকে কোনো কালেই পছন্দ না তার। মেয়েটির পোশাক আশাকে কখনোই শালীনতা দেখা যায় না। মেয়ে হয়েও তার সামনে দাঁড়াতে বিব্রত বোধ করতে হয় তার। কথাবার্তায় কেমন অহংকারী টাইপের। তাহিরাকে পরিচিত হতে আগ্রহী দেখা গেল না বিন্দুমাত্র। চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে তাহিরা, রাগান্বিত দৃষ্টি তার শাড়ির কুচিতে। যেন এখন তার একমাত্র কাজ শাড়ির কুচি ঠিকঠাক করা, আর কোনো দিকে ধ্যান নেই। এই জেসি নামক মেয়েটিকে তার মোটেও সহ্য হয় না, আর না তার চেহারাটাও দেখতে ইচ্ছে করছে। জেসি তাহিরার মাথা থেকে পা অবধি তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। তার চক্ষুপটে ভেসে ওঠে সেদিনের ঘটনা। জেসি মনে মনে ক্ষোভে ফুঁসে। এই গাইয়া মেয়েটির সাথে তাইসিরের কি সম্পর্ক প্রশ্ন জাগে মনে। কোথায় তার মতো স্মার্ট সুন্দরী উচ্চ শিক্ষিত নারী, তার কোথায় এই গাইয়া মেয়ে? এই কালির মতো দেখতে 2 টাকার মেয়েটির জন্য তাইসির তাকে রিজেক্ট করেছে। সামান্য একটা কথায় তার গায়ে হাত তুলেছে। অলিভিয়া অবাক চোখে তাকিয়ে আছে তাহিরার পানে। ভেজা স্নিগ্ধ মুখশ্রী শাড়িতে বেশ মানিয়েছে মেয়েটিকে। অলিভিয়ার চোখ পড়ল মেয়েটির ঘাড়ে। উজ্জ্বল শ্যামলা ত্বকে দন্তের দাগ বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। চুলগুলো তোয়ালে দ্বারা পেঁচিয়ে রাখার দরুন উন্মুক্ত ঘাড়ে স্পষ্ট ফুটে উঠেছে কালচে দাগটি। আর এই দন্তের মালিক যে তাইসির, এতে একটুও সন্দেহ নেই তার। অলিভিয়া ভীষণ অবাক। তাইসির যে কিনা কোনো মেয়েই সহ্য করতে পারে না, কোনো মেয়েকেই ধারের কাছেও ঘেঁষতে দিত না। সে ছেলেটা এত সাধারণ একটা মেয়ের মাঝেই কিনা নিজের চোখে দেখেও কেমন বিশ্বাস হচ্ছে না তার। তবে সে খুবই খুশি হলো বন্ধুর এর উন্নতি দেখে। ফাইনালি তার একরোখা বন্ধুটা তবে কারো প্রেমে মজেই গেল। তাহিরার ঘাড়ের দাগ দেখিয়ে অলিভিয়া দুষ্টু হেসে ভ্রু নাচিয়ে বলল, বাবা, সাফি যে এত রোমান্টিক, জানতাম না তো। বিব্রত বোধ করল তাহিরা। আপনা আপনি হাত চলে যায় তার ঘাড়ে। জেসি রাগে খুবই ফুসফুস করছে। তাহিরার সাথে যে তাইসিরের কিছু চলছে বুঝতে আর বাকি নেই তার। নিশাত মিটমিট করে হাসে বন্ধুর থতমত মুখশ্রী দেখে। তাহিরা মাথার কাপড়টা তুলে ভালো করে ঢেকে দিল ঘাড়ের কালচে দাগটি। লজ্জা পেলেও সেটা ভাটা পড়ে গেল এখানে জেসির উপস্থিতিতে। বারবার মেয়েটির কানে ভেসে বেড়াচ্ছে সেদিনের কথা। তাহিরার মনের আনন্দ উত্তেজনা নিমিষেই হাওয়া হয়ে গিয়েছে। মুখে হাসিভাব কেটে মলিনতায় ঘিরে ফেলেছে। কামরায় তখন প্রবেশ করে সাবিনা মির্জা। অলিভিয়া তার কাছে আবদার করল যেন তাকেও সুন্দর করে একখানা শাড়ি পরিয়ে দেয়। কখনো শাড়ি পরা হয়নি তার। তাহিরাকে এত সুন্দর করে শাড়ি পরতে দেখে তারও শাড়ি পরার শখ জেগেছে। জেসিও বলে ওঠে, আন্টি, আমিও পড়তে চাই, আমাকেও দাও প্লিজ। সাবিনা মির্জা স্বভাবসুলভ হেসে বলল, আচ্ছা, 3টি পাঠিয়ে দিচ্ছি। সিরাত আবার বাদ পড়বে কেন? শখ জেগেছে যখন সকলেই পড়ো, এতে তাহিরাও আর অকওয়ার্ড ফিল করবে না। তোমার এই শাড়ির মতন একটা সেম ডিজাইনের শাড়ি চাই। সাবিনা মির্জার কথা কেড়ে নিয়ে তাহিরার শাড়ি দেখিয়ে আহ্লাদি স্বরে বলল জেসি। জেসি ন্যাকামি দেখে বিরক্ত হলো অলিভিয়া নিশাত। ওরা ভদ্রতার খাতিরে কথা বলেও মন থেকে বেশি একটা পছন্দ করে না জেসিকে। সাবিনা মির্জা বললেন, ওটা তো ওকে বড় ভাবি দিয়েছে, আমার কাছে ওটার মতন সেম হবে না। তুমি বরং আমার সাথে আসো, আমার শাড়ির মধ্যে যেটা তোমার ভালো লাগবে সেটাই পরো।
এত দামি শাড়ি তাবিয়া জাকি এই মেয়েটিকে দিয়েছে। এটা শুনে জেসি যেন আরও ক্ষোভের অনলে পড়ল, কারণ তাবিয়া জাকির আচরণেই বোঝা যায় তাকে খুব একটা পছন্দ করে না সে, আর এটা খুব ভালো করেই জানে সে। আর একটা 2 পয়সার কুৎসিত মেয়েকে তার এত দামি শাড়ি পরতে দিয়েছে, এটা যেন মানতেই পারছে না মেয়েটি। কালসাপের মতো ফুসছে মেয়েটি, যেন সুযোগ পেলেই তার বিষাক্ত ছোবলে নিঃস্ব করে দেবে তাহিরাকে। জোরপূর্বক হাসল জেসি। না থাক, আমি এমনিতে ওর শাড়ি লাইক করি না, ওরা চাইলে পড়ুক। বলেই গটগট করে বেরিয়ে গেল। সাবিনা মির্জাও তার কাজে চলে যায়। নিশাদকে জোর করে টেনে নিয়ে গেল অলিভিয়া। তুই হঠাৎ এখানে নিয়ে আসলি যে, সব ঠিকঠাক আছে তো? তাজিন মির্জা বাড়িতে নিয়ে আসলে জানতে চাইল সাইফ। সবই ঠিক আছে, ভিতরে আয়। আশ্চর্য, কিসের জন্য ডাকলি বলবি তো নাকি? সাইফ বুঝতে পারছে না তাজিন আসলে কি চাইছে। নিশাতের সাথেও তো কথা হলো কিছুক্ষণ আগে, তাহলে বউ চাস? চাইলে আয়, না চাইলে ফোট শালা। ছেলেটির আকাশ কুসুম কল্পনার মধ্যে কর্ণে ভেসে আসলো এহেন অনাকাঙ্ক্ষিত বাক্য। সাইফ প্রথম এই ছোট্ট কথাটার মানে না বুঝলেও যখন বুঝলো, সঙ্গে সঙ্গে অবিশ্বাস্য কণ্ঠে বলল, ঠিক শুনছি আমি? সত্যি তুই মেনে নিয়েছিস আমাদের বিয়ে? যেই হারে হাত পা ধুয়ে পড়েছিস, কি করব বল? এমনিতেই জনদরদি আমি, সেখানে নিজের বন্ধুর বেলায় কৃপণতা করি কিভাবে? সাইফের মনে হচ্ছে একটা বিশাল বড় বোঝা ঘাট থেকে নেমে গেল। এতদিন ভীষণ গিল্টি ফিল করছিল সে। গিয়েছিল কয়েকবার তাজিনের কাছে, তবে প্রত্যেকবার ফিরে এসেছে আশাহত হয়ে। তাজিন না ফোন ধরেছে না ফোন করেছে, ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে গিয়েছে তাকে। নিশাতের সাথেও কথা বলে না। সেটা নিয়ে কত কান্নাকাটি করেছে মেয়েটি। তাই তাজিনের হঠাৎ করে মত বদলানো ঠিক হজম করতে পারছে না সে। তাজিন বিরক্ত হয়ে বলল, অমন বেকুবের মতো তাকিয়ে আছিস কেন? চাইছিলাম বোন দিব, এখন মত পাল্টে গেছে। যেদিক থেকে এসেছিস সেদিকেই ফোট শালা। সাইফ নিজের বিস্ময় হতে বেরিয়ে আসে। কি কথা শুনাইলি শালা বাবু, খুশির চোটে তো একেবারে চাঁদের দেশে চলে গিয়েছিলাম। তাজিন আদরের বোন আর নিজের বেস্ট ফ্রেন্ডের এই সম্পর্ক কিছুতেই মানতে পারছিল না, তাই রাগ করে দূরে সরিয়ে রেখেছিল নিজেকে। সাইফ ছেলে খারাপ বা গরিব এ কারণে না, কোনো কিছু না ভেবেই এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে দুজনে। এরা জানে এই জল কত দূর করাবে। তোলপাড় সৃষ্টি হবে মির্জা পরিবারে যদি কোনো মতে টের পায় এই সম্পর্কের কথা। কেউ না জানুক সে জানে সাইফ কতটা দায়িত্ব সম্পূর্ণ ব্যক্তি। সে নিজের চোখেই দেখেছে সাইফ নিজের মা আর বোনকে নিয়ে কতটা স্ট্রাগল করেছে এই স্বার্থবাদী শহরে। যে পুরুষ নিজের মা বোনকে সম্মান করতে জানে, সেই পুরুষ নিঃসন্দেহে নিজের জীবন সঙ্গীকেও সম্মানের সাথে আগলে রাখবে। তাজিন জানে তার মন সুখে থাকবে। দরকার পড়লে সে নিজেই কথা বলবে তার পরিবারের সদস্যদের সঙ্গে। অতঃপর তাজিন মেকি রাগ দেখিয়ে বলল, সম্বন্ধীর সাথে বেয়াদবি করলে বউ জুটবে না বলে যাচ্ছি। তাজিনের মুখশ্রী গম্ভীর হলো, ফের ভারী গলায় বলে উঠল, আমি চাই আমার বোন খুশি থাকুক, সুখী হোক। ও যদি সেটা তোর মধ্যে খুঁজে পায় তো আমার প্রবলেম নেই। আশা করি আমার বোন সুখে থাকবে, আমার এই বিশ্বাসের অমর্যাদা হবে না। আমি ওয়াদা করছি তোদের এই বিশ্বাসের অমর্যাদা করব না কোনোদিন। তোর বোনকে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমৃত্যু আগলে রাখবো নিজের বক্ষ পিঞ্জরে। সাইফ মাত্রই মির্জা বাড়ির সদর দরজা পেরিয়ে ভিতরে ঢুকেছে। রিনেজিনি হাসির আওয়াজে মাথা উঁচিয়ে চাইল ছেলেটি, অমনি চোখ আটকে গেল সেখানেই। নুপুর পায়ে ছমছম শব্দেও ধ্বনি তুলে হেলে দুলে সিঁড়ি বেয়ে নামছে নিশাদ। শরীরে জড়িয়েছে মেরুন রঙের একখানা শাড়ি, পিঠ ছড়িয়ে খোলা চুলগুলো এঁকে বেঁকে দুলছে মেয়েটার সাথে সাথেই। কপালে একটা ছোট্ট মেরুন টিপ ও উকি দিচ্ছে। অলিভিয়ার সাথে কথা বলছে আর খিলখিল করে হাসছে মেয়েটা। সাইফ শাড়ি পরিহিত স্ত্রীকে দেখে পলক ফেলতেই ভুলে গেছে। ওকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে তাজিন কটমট করে বলল, চোখ নিচে নামা বেয়াদব, ওর বড় ভাই যে তোর সামনে ভুলে যাস। চোখ নিচে নামা বেয়াদব, ওর বড় ভাই যে তোর সামনে ভুলে যাস না সেটা। আমার সাথে বেয়াদবি করলে বউ পাবি না। সাইফ ফুদিয়ার ভঙ্গি দিয়ে উড়িয়ে দিল সেই কথা। চোখ কুঁচকে বলল, তুই আগেও আমার শালা ছিলি, এখনো শালাই আছিস। সম্মান তো তোর করা উচিত বোনের একমাত্র বর হই। আর চুপ বরং তুই থাক, বুঝলি? কারণ নিজেরটা দূরে, তাই অন্যেরটা দেখে জ্বলছিস, বুঝতে পারছি। চুপ থাক বেয়াদব। তোর বোন মনে হচ্ছে আমায় আর বেশি দিন ভার্জিন থাকতে দেবে না রে। এত সুন্দর হতে কে বলেছে ওকে?
ইস, মনে হচ্ছে টুপ করে খেয়ে ফেলতে। তাজিন কটমট করে তাকালো, তারপর হনহনিয়ে চলে গেল ভিতরে। সাইফ ঠোঁট টিপে হাসে, তার পিচ্ছি বউ মনে হচ্ছে পাগল করেই ছাড়বে তাকে। নিশাদ সিঁড়ির শেষ ধাপ হতে নেমে দাঁড়ালো, উদ্দেশ্য তাবিয়া জাকির খোঁজ করা। তাহিরার কি যে হয়েছে কে জানে। মেয়েটি জিদ ধরেছে বাসায় যাবে বলে, সে বোঝাতে পারছে না, তাই তাবিয়া জাকিকে পাঠাবে তাহিরার কাছে। যদি আটকানো যায়। তাহিরা তার পোশাক চাইছে, পরনের শাড়ি খুলে ফেলতে উঠে পড়ে লেগেছে। যদিও এহেন জেদের কারণ তার জানা, নিশাদ খুব বুঝিয়ে থামিয়ে রেখেছে তাকে। নিশাদ তার ব্যস্ত নয়নে খুঁজলো তাবিয়া জাকিকে। সহসাই মেয়েটির চোখ পড়ে দরজায়। হঠাৎ এই ভর দুপুরে সাইফকে দেখে বেশ অবাক হলো নিশাদ। একটু আগেই না কথা হলো, কই তখন তো বললো না আসছে। এ কি সাইফ, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। সাবিনা মির্জার ডাকে নিজের অবস্থানের হুঁশ ফিরে আসতেই চোখ সরিয়ে নিল সাইফ। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? জবাবে সাবিনা মির্জা বললেন, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে। তোমার মা এখন কেমন আছেন? জানতে চেয়ে জিজ্ঞেস করলো সাবিনা মির্জা। সে জানে সাইফের মা অসুস্থ। জি, ভালো আছেন। কি ব্যাপার ছোট আম্মু, এত খোঁজ খবর নিচ্ছ যে? আত্মীয় বানাবে নাকি? তাজিনের কথায় সাবিনা মির্জা হেসে ফেলল। অসুবিধা কোথায়? আজকাল এত ভালো ছেলে পাওয়া মুশকিল। হ্যাঁ, সে কতটা ভালো আস্তে আস্তে ঠিকই টের পাবে। বিড়বিড় করে আওড়ায় তাজিন। সাবিনা মির্জা কপালে ভাঁজ করে জিজ্ঞেস করল, একা একা কি বিড়বিড় করছো? কিছু না। আচ্ছা, ফ্রেশ হয়ে ওকে নিয়ে খেতে আসো। তাজিন আগে আগে বড় বড় পা ফেলে এগিয়ে গেল। নিশাদ শুকনো মুখে ভাইয়ের পথপানে চেয়ে রইল। সাইফ সিঁড়ি বেয়ে উপরে উঠে নিশাদ আগে থেকে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়েছিল। সাইফ তাকালো মেয়েটির দিকে। নিশাদ আগে থেকে চেয়েছিল, সাইফ চাইতেই চোখাচোখি হলো। সাইফ ঠোঁট গোল করে চুমো দেখিয়ে চোখ টিপ দিল। হকচকিয়ে গেল মেয়েটা। সাইফ সুরসুর করে চলে গেল, আর নিশাদ ফ্যাল করে তাকিয়ে রইল। ওখানে দাঁড়িয়ে আছো কেন তাহিরা? তাবিয়া জাকির কথায় অপ্রস্তুত হয়ে সিঁড়ি হতে চোখ সরিয়ে নিল নিশাদ। মেয়েটি বেমালুম ভুলে গিয়েছিল নিজের অবস্থান। কেন এসেছিল সে, সেটাই মাথা থেকে বেরিয়ে গিয়েছে। এখানে মা চাচির সামনে কেমন বেহায়ের মতো তাকিয়েছিল। সব দোষ ওই পাঁচি লোকটার। নিশাদ নিজের থতমত মুখশ্রী সামলে বলল, তোমাকেই খুঁজি আমি। দেখো না বড় আম্মু, তাহু জেদ ধরেছে এখন বাসায় যাবে। কোথায় এখন? আমার রুমে। আচ্ছা, আমি দেখছি। বলেই তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠল। নিশাদও পিছু পিছু আসলো। তাহিরা বসে নিশাদের ফোন থেকে দিয়ার সাথে চ্যাটিং করছিল। দরজা খোলার শব্দ পেয়ে মুখ উঁচিয়ে চাইল। তাবিয়া জাকিকে দেখে উঠে দাঁড়ালো। তাবিয়া জাকি চিন্তিত স্বরে বলল, তুমি নাকি বাসায় যেতে চাচ্ছ কেন? কেউ কিছু বলেছে নাকি শরীর খারাপ লাগছে? তাহিরা নিশাদকে চোখ গরম দিল। উপরে তাবিয়া জাকিকে দেখতে রাগি রাগি লাগে, তবে তিনি খুবই স্পষ্টবাদী, ভালো মনের একজন নারী। মূলত জেসি এখানে আছে দেখে তাহিরা থাকতে চাইছে না, কিন্তু চিন্তিত তাবিয়া জাকিকে সেটা বলল না। আমতা আমতা করে বলল, আসলে কলেজ টাইম চলে যাচ্ছে, বাসায় মা টেনশন করবে। আমি তো অনেকক্ষণ আগেই আন্টিকে ফোন করে বলে দিয়েছি তুই আজকে আমাদের বাড়ি থাকবি। ছটফটে উত্তর নিশাদের। তাহিরা চোখ পাকিয়ে তাকালো মেয়েটির দিকে। তাবিয়া জাকির সামনে তাই কিছু বলল না, নয়তো এই পণ্ডিতগিরির জন্য উড়াধুরা কয়েক ঘা ধোলাই দিত, এতে একটুও মিস হতো না। তাবিয়া জাকি বলেন, তাহলে তো হয়েই গেছে। তুমি আমার সাথে চলো, খাবে, খিদে পেয়েছে নিশ্চয়ই। সেই থেকেই ঘরে ঘাপটি মেরে বসে আছো। তুমিও আসো নিশাদ। দুপুর 2টা নাগাদ তাইসির রকি ওরা এসে পৌঁছায় মির্জা বাড়িতে। দেশে তাইসিরের একটা নতুন প্রজেক্টের কাজ নিয়ে বেশ ব্যস্ততায় যাচ্ছে তার। সকলেই বেশ টায়ার্ড। তাইসির কটকট করে সিঁড়ি বেয়ে চলে গেল নিজের রুমে। বাকিরাও নিজেদের বরাদ্দ কক্ষে অগ্রসর হলো। মহিলা সদস্যরা বিশাল ডাইনিং টেবিল জুড়ে সাজিয়ে ফেলেছে বাহারি রকমের খাবার। কামরুজ্জামান মির্জা বর্তমানে দেশের বাহিরে আছেন। আলম মির্জা, নেহাল মির্জা শুক্রবার ছাড়া দুপুরে ডাইনিং টেবিলে উপস্থিত থাকতে পারে না। বিশাল বড় টেবিল। রকি, জন, আহসান বসেছে একসাথে। ইহান, অলিভিয়া বসেছে পাশাপাশি চেয়ারে। অপর প্রান্তের চেয়ারে বসেছে নিশাদ, তাহিরা। তাহিরার পাশে এখনো 3টে চেয়ার খালি। জেসি চোখ বুলিয়ে নিল কাঙ্ক্ষিত ব্যক্তির আশায়। না, এখানে নেই।
আসার চান্স নেই তেমন, কারণ তাইসির বেশিরভাগ খাবার রুমে বসেই খায়। জেসি কটমট করে তাহিরার দিকে তাকিয়ে গিয়ে বসে জনের পাশে। সাবিনা মির্জা সকলের খাবার দিতে দিতে বলল, বড় ভাবি, সারিফের খাবার কি পাঠিয়ে দেব উপরে? তুমি এদিকটা দেখো, আমি গুছিয়ে পাঠাচ্ছি। সবাইকে অবাক করে দিয়ে তাইসির আসলো আজ নিচে খাবার খেতে। জেসি মনে মনে আনন্দিত হলো, তাকালো নিজের পাশের খালি চেয়ারে। তার বিশ্বাস এখানে এসে বসবে তাইসির। এত লোকের মাঝে নিশ্চয়ই তার সাথে সিনক্রেট করবে না, আর না ওই গাইয়া মেয়েটির সাথে বসবে। তাইসির ফোন টিপতে টিপতে এসে বসলো তাহিরার পাশের চেয়ারে। তাহিরা আগে থেকেই মাথায় এক হাত কাপড় দিয়ে কাচুমাচু করে বসেছিল। তাইসির এসে তার পাশে বসায় নড়ে চড়ে বসে নিজেকে আরো গুটিয়ে নিল। জেসি না পারছে কিছু বলতে, না পারছে তাহিরাকে কিছু করতে, শুধু ফুসফুস করছে। তাইসিরকে দেখে বেশ অবাক হলেও প্রকাশ করে না তাবিয়া জাকি। যত্ন করে গরুর মাংস দিয়ে ভাত বেড়ে দিল ছেলেকে। জেসি রাগি চোখে তাকিয়ে রইল তাহিরার দিকে। অমন করে চেয়ে থেকে লাভ নাই ইয়ার, নিজের ক্ষতি করবি। আমি বলি কি, এখন থেকে বরং নিজের চরকায় তেল দে, ভালো হবে, বুঝলি? জনের কথায় রাগান্বিত চোখে তাকালো জেসি, আর মনে মনে ফন্দি আটে কিভাবে এই গাইয়া মেয়েটির একটা ব্যবস্থা করবে। তাহিরা এত লোকের মাঝে খেতে অস্বস্তি বোধ করছে, তারপর আবার তাইসির বসেছে মেয়েটির পাশে, এতে তার আরও প্রবলেম হচ্ছে। কম্পিত হাতে থালার ভাত নাড়াচাড়া করছে শুধু। প্লেটে খুব সামান্য পরিমাণ ভাত, এত কম ভাত, তারপর আবার না খেয়ে নাড়াচাড়া করতে দেখে তাইসির ভ্রু কুঁচকালো। প্রবলেম কি, খাচ্ছ না কেন? চুপ তাহিরা, তার থেকে উত্তর আসলো না কোনো। তাবিয়া জাকি এগিয়ে আসে মেয়েটির কাছে, জানতে চেয়ে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? খাচ্ছ না যে? রিনের স্বরে বলল তাহিরা, আসলে আমি গরুর গোশত খাই না। সেটা এতক্ষণ বলনি কেন স্টুপিড? ধমকে উঠল তাইসির। এতে সামান্য কেঁপে উঠে তাহিরা, তবুও না মাথা উঁচু করলো আর না মুখে কিছু বলল, যেন সে আজ পণ করেছে কোনোভাবেই কথা বলবে না এই লোকটির সাথে। ঠিক কিসের রাগ তাইসিরের ওপর উদিত হলো নিজেই জানে না সে। তাবিয়া জাকি তার স্বভাবসুলভ ভারী গলায় ছেলেকে ধমক দিলেন, সাফি, বকছো কেন ওকে? তুমি খাও, আমি দেখছি। সরি বড় আম্মু, আমার খেয়াল করা উচিত ছিল। তাহুকে যে গরুর মাংস দিয়েছি খেয়ালই করিনি আমি। ও গরুর মাংস খেলে ওর ক্ষতি হয়, অ্যালার্জির প্রবলেম আছে ওর। ভদ্র মহিলা বলল, আচ্ছা তাহলে কি দিয়ে খাবে বলো? শুধু সবজি দিন। শুধু সবজি? মাছ নয়তো দেশি মুরগি, চিংড়ি ভুনা কিছু দেই? তাহিরা মাথা দুদিকে নাড়িয়ে বোঝালো কিছু নেবে না সে। তাবিয়া জাকি সবজির সাথে জোর করে 2 টুকরো দেশি মুরগির মাংস দিল মেয়েটির পাতে। তাইসিরের তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি তাহিরার দিকে, তাকে ইগনোর করছে মেয়েটা। ছেলেটার চোয়াল শক্ত হলো। তাইসিরের পাশের খালি চেয়ারে এসে বসলো তাজিন। পরের টিতে বসে সাইফ। সামান্য বিষয় নিয়ে তাইসিরকে রিয়াক্ট করতে দেখে অবাক হয়ে সাবিনা মির্জা আর জেসি। বাকিরা সবাই অবগত ওদের সম্পর্কে, তাই মিটমিট করে হেসে নিজেদের খাওয়ায় মনোযোগ দেয়। কাজল মির্জা গিয়েছে ওহিদুল মির্জার জন্য খাবার নিয়ে। ইদানিং বেশ নরম হয়ে যাচ্ছে বৃদ্ধ ওহিদুল মির্জা। বয়সের ভারে নুয়ে পড়েছে সে, চলাফেরা এখন আর মোটেও করতে পারে না তিনি। 3 পুত্র মিলে বেশ যত্নে রাখছে তাকে। যখন যে সময় পায় সেই খাবার নিজের হাতেই খাইয়ে দিয়ে আসে। নিশাত আর চোখে এক পলক চায় সাইফের দিকে। লোকটা চুপচাপ খাচ্ছে। তাজিন তার পর থেকে আর একটি কথাও বলেনি তার সাথে। সে চেষ্টা করেছে কিন্তু তাজিন সুযোগ দেয়নি। সাইফ আর তাজিনের সম্পর্ক নিয়ে ভীষণ টেনশনে ছিল মেয়েটি। ভেবেছিল তার জন্য হয়তো তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, সুন্দর সম্পর্কে ফাটল ধরবে। এখন দুজনেই একসঙ্গে দেখে মনের মধ্যে শান্তি লাগছে। তাহিরা ছোট ছোট লোকমায় ভাত খাচ্ছে। এত অল্প স্বল্প পরিচিত লোকের মাঝে মেয়েটি কেমন আনইজি ফিল করছে। কি মনে করে হঠাৎ মেয়েটি নিজের মাথাটা উঁচু করলে সোজাসুজি বসায়। প্রথমেই তার চোখ পড়ল জেসির দিকে, যে কিনা খাবার রেখে চোখ দিয়ে গিলছে তাইসিরকে। মেয়েটি আর চোখে চাইল তাইসিরের দিকে। লোকটা নিচে তাকিয়ে এক মনে খেয়েই চলেছে। তাহিরা নাকের পাতাটা ফুলিয়ে বসে রইল। তার বেশ রাগ হচ্ছে তাইসিরের ওপরে। কেউ যে তাকে গিলে খাচ্ছে লোকটার বিন্দুমাত্র খেয়াল নেই নাকি। ভালো লাগছে তার এই মেয়েটার এহেন চাহরিতে। ইতিমধ্যেই তাইসিরের খাওয়া শেষে উঠে দাঁড়ালো সে। টেবিল থেকে হাত বাড়িয়ে টিস্যু নিল, মুছতে মুছতে গম্ভীর স্বরে বলল, খাওয়া শেষ করে আমার রুমে আসো আরু।
বলে লম্বা লম্বা পা ফেলে গদগদ করে হেঁটে চলে গেল তাইসির। এত লোকের সামনে এহেন কথায় বেচারি তাহিরা লজ্জায় মুখ লুকোনোর জায়গা পেল না। মাথাখানা গলার ভাঁজে ঢুকিয়ে কাচুমাচু করে বসে রইল। সকলের মুখে দুষ্টু হাসির ঝিলিক। তাইসির যেতেই জন হুহা করে হেসে উঠল। আমার রুমে আসো আরু। কি প্রেম। তাবিয়া জাকি থাকতে চাইল না বাচ্চাদের মধ্যে। চপল পায়ে রান্নাঘরে চলে গেল সে। সাবিনা মির্জা আগে থেকেই রান্নাঘরে ছিল। অলিভিয়া দুষ্টু হেসে বলল, তাড়াতাড়ি যাও তাহিরা, আমার বন্ধুর মনে হচ্ছে এই ভর দুপুরেই প্রেম প্রেম পাচ্ছে। তাহিরার ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে যেতে, পারলে বোধ হয় সেটাই করতে বেচারি। লজ্জায় কেমন গাল লাল হয়ে গেছে মেয়েটির। দাদা ভাই তো দেখছি মেলা নির্লজ্জ আছে, আমার জানটাকে কেমন লজ্জায় ফেলে চলে গেল। নিশাতের কথায় রকি শুধায়, তোমার দাদা ভাই যে ঠিক করে লেভেলের ঠোঁট কাটা নির্লজ্জ ধারণাও নেই তোমার, বুঝলে? আই হোপ তোমার বন্ধু সেটা সম্পূর্ণরূপে আবিষ্কার করবে। তাহিরার ভাত গলায় আটকে গেল। বিষম খেলো রকির কথায়, বিড়বিড় করে আওড়ায়, শুধু সবজি দিন। যেমন বদ লোকটি তেমনি তার বন্ধুগণ, সবকটাই একেবারে নির্লজ্জের গোডাউন। নিশাত তাহিরাকে পানি এগিয়ে দিল। তড়িঘড়ি করে তাজিন বলে ওঠে, আহা, চুপ করবে তোমরা? দেখছো না আমার ভাবি লজ্জা পাচ্ছে। তারপর খাবার চিবোতে চিবোতে তাহিরাকে উদ্দেশ্য করে বলল, তুমি বরং গিয়ে দেখে আসো, হয়তো দরকারি কথা আছে তাই ডেকেছে। জেসি অবাক হলো তাইসিরকে সকলের সামনে তাহিরাকে নিজের রুমে ডাকায়। এত দূর সম্পর্ক এগিয়ে গিয়েছে, তাহলে তার গা জ্বলে যাচ্ছে। তাহিরাকে নিয়ে সকলের এত আধিক্যতা দেখে জাস্ট জ্বলে যাচ্ছে সে। খাওয়া ছেড়ে উঠে তাহিরার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে হন করে চলে গেল উপরে। জনরা ভালো করেই জানে জেসির জ্বলনের কারণ, তাই ওরা শব্দ করে হেসে ফেলল। নিশাত ঘাড় ঘুরিয়ে আহিলের দিকে ফিরল। ছেলেটি নিঃশব্দে একমনে খেয়ে চলেছে। নিশাত একটুখানি তার দিকে চেপে বসল। এসব দেখে তোমার কষ্ট হচ্ছে না দাদাই? আহিল খেতে খেতে বলল, তোমার এমনটা কেন মনে হচ্ছে? জানি না, তাই জিজ্ঞেস করা। খারাপ লেগেছে সত্যি, কিন্তু কষ্ট হচ্ছে না, বরং তা থেকেও বেশি ভালো লাগে। নিশাত কথাখানা ঠিক বলছো না, কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কি ভালো লাগার কথা বলছো বলো তো? আহিল তাকালো বোনের দিকে। সাফি বিয়ে করেছে এই রমণীকে, যাকে আমি লাইক করতাম। এটা আমার কাছে বিস্ময় ছিল ঠিক, তবে আমি খুব খুশি আমার ভাই ফাইনালি কাউকে ভালোবেসে নিজের জীবনে জড়িয়েছে। ওর জন্য তো নিজের জীবনটাও দিতে পারি, সেখানে পছন্দ আর কি। তুমি বলছো দাদা ভাই তাহকে ভালোবেসে বিয়ে করেছে? অফকোর্স। তুমি সেটা কি করে বুঝলে? আহিল হাসলো। সে জানবে না তার ভাইকে? সে চিনে না? তাইসির জোর করে এমনি এমনি বিয়ে করে ফেললো একটি মেয়েকে। ফের খাওয়ায় মনোযোগ দিল সে। ভারী গলায় বলল, এত কিছু বোঝার বয়স এখনো হয়নি তোমার পিচ্ছি। পিচ্ছি বলে বেশ লাগলো মেয়েটির। সে পিচ্ছি? পিচ্ছি তো তারা হয় যারা এখনো আতে আটকে আছে। এরা জানে কত সুন্দর একটা বর আছে তার, তাহলে সে কি করে পিচ্ছি হলো? নিশাত নাকের পাতাটা ফুলিয়ে রাগান্বিত স্বরে বলল, আই এম নট পিচ্ছি, ওকে? আমি এখন অনেক বড় হয়েছি। তুমি জানো আমার কত সুন্দর হট কিউট একটা জামাইও আছে। সাইফ কেবল পানির গ্লাসে চুমুক দিয়েছে। নিশাতের এহেন কথায় খুশখুশ করে কেসে উঠে সে। নিশাত বেশ জোরে বলে ফেলেছে কথাটি। বাকিরা বড় বড় চক্ষু যুগল করে তাকিয়ে রইল। কেউ কিছুই বুঝল না, শুধু শুনল নিশাতের একটি কিউট জামাই আছে। সকলের বিস্তৃত দৃষ্টি থেকে থতমত খেলেও নিশাত এতক্ষণে বুঝলো কি বলে ফেলেছে। আহিল চোখ ছোট ছোট করে চাইল বনির দিকে, গম্ভীর স্বরে বলল, জামাই আছে মানে কি নিশাত? তুমি কি আবার কোনো? আহিল কথা শেষ করার আগে নিশাত হন্তদন্ত গলায় বলল, না না দাদাই, এমন কিছুই না, মজা মজা করে বলেছি। বলেই জোরপূর্বক হাসার চেষ্টা করলো মেয়েটি। আহিলের মুখশ্রী দেখে বোঝা যাচ্ছে না সে বিশ্বাস করেছে ঠিক ততটুকু। আহিল ফের থমথমে কণ্ঠে বলল, এইসব কিছু মনে থাকলেও জেনে ফেলো। আশা করি এমন কিছু করবে যাতে আমাদের সম্মান হানি হয়। সামনে পরীক্ষা, সেটাই প্রিপারেশন নাও। এই প্রথম নিশাতের মনে হচ্ছে তার মা বাবাকে না জানিয়ে অন্ধকারে রেখে তাদের সম্মান নষ্ট করছে সে। আসলে কি তাই? বললেই কি তারা মানবে তাদের সম্পর্ক?
আচ্ছা, তার কি একবার বলে তারপর বিয়েটা করা উচিত ছিল? পরে বিষয়টি শুনে তারা রাগ করবে না? মেয়েটি ছলছল চোখে চাইল সাইফের দিকে। ছেলেটির ধূসর নয়ন মেয়েটির চিন্তিত মুখশ্রীতে চোখাচোখি হতেই সাইফ চোখ ইশারায় চিন্তা করতে না করলো, যেন বোঝালো সে আছে তার পাশে। এতেই স্বস্তি ফিরে আসে নিশাদের। এই লোকটা তার পাশে থাকলে সব বাধা বিপত্তি অতিক্রম করতে পারবে ইনশাআল্লাহ। হাস্যোজ্জ্বল পরিস্থিতি হঠাৎ কেমন ঝিমিয়ে পড়েছে। তাহিরার খারাপ লাগছে নিশাদের মনের অবস্থা বুঝতে পেরে। সে নিঃশব্দে একটি হাত নিশাদের হাতের উপর হাত রাখে। এতে আরও মনে জোর পেল নিশাদ। ঘন্টা কাটা পার হলেও তাহিরার দেখা নাই এখনো। তাইসিরের মেজাজ তরতর করে বাড়ছে। ধপধপ পা ফেলে এগিয়ে গেল নিশাতের রুমের দিকে। দরজা আগে থেকেই হা করে খোলা ছিল। সেখানে গিয়ে মেজাজ তুঙ্গে উঠে ছেলেটির। তাহিরা জনের সাথে হেসে হেসে কথা বলছে, আর সে যে ডাকলো সেখানে না গিয়ে এখানে হা হা হি হি করছে। তাইসির কোনো দিকে তাকালো না, বড় বড় কদমে কক্ষে প্রবেশ করে তাহিরাকে কাঁধে তুলে নিয়ে হাঁটা দিল। আকস্মিক এহেন কাজে চমকায় তাহিরা। বাকিদের একই অবস্থা, হতবিহবল রূপে তাকিয়ে রইল। তাইসির নিজের রুমে ঢুকিয়ে পা দিয়ে ধরম করে দরজাটি লাগিয়ে দিল এবং তাহিরাকে ধপাস করে বেডে ফেলে দিল। মেয়েটি সামান্য ব্যথা পেল কোমরে। তাইসির এক সেকেন্ডও সময় নষ্ট করল না। মেয়েটির হাত দুটো মাথার উপর উঠিয়ে তার একটি হাত দ্বারা ঠেসে ধরে। মেয়েটির ওষ্ঠে ভাঁজে নিজের ওষ্ঠ মিলিয়ে দিল। চমকে ওঠে তাহিরা। ছেলেটি অধৈর্য। তার অন্য হাত দিয়ে মেয়েটির বুক থেকে শাড়ির আঁচলটা ফেলে দিল। আত্মা কেঁপে উঠল মেয়েটির। ছটফট করে উঠল তাহিরা। হাত আটকে রাখার দরুন হাত দিয়ে সরানোর চেষ্টাও করতে পারছে না। রূপার ব্লাউজ থেকে তাহিরার গায়ে অনেকটাই ঢিলে ঢালা হয়েছে। আঁচল সরিয়ে ফেলায় সামান্য উপরে উঠে গেল সেটি। ভেতরে কালো রঙের অন্তবাস স্পষ্ট মেয়েটি তীব্র লজ্জায় নিঃশব্দে ঝরঝর করে কেঁদে ফেলল। হাত ছাড়ানোর চেষ্টায় ছটফট করে মুখ দিয়ে শুধু শব্দ বের করছে। 6 জোড়া কান পেতেছিল তাইসিরের দরজার সাথে। ভেতরে আসলে কি হচ্ছে বোঝার চেষ্টায় তারা। এহেন অনাকাঙ্ক্ষিত আওয়াজে থতমত খেল নিশাদ। সে ভয় পেয়েছিল তাহিরাকে ওভাবে তুলে নিয়ে আসায়, তাই এসেছিল। ভেবেছে ভাই রাগের মাথায় হয়তোবা গায়ে হাত তুলে বড়দের মধ্যে নিশাদ লজ্জা পেল, ঘাড় ঘুরিয়ে চাইল সাইফের দিকে। ছেলেটা তার দিকে তাকিয়ে চোখ মারল। ঝড়ের গতিতে মেয়েটির মসৃণ গালদয় চুমু খেল। হতবিহবল নিশাদ তার চোখ পড়ে জনের দিকে। ছেলেটি ওদের দিকেই চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে। নিশাদ লজ্জায় নুয়ে পড়ল। ছুটে যায় নিজের রুমে। জন সাইফের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, হট আর কিউট বরটা তুমি, তাই না? সাইফ কিছুই বলল না, শুধু মাথা চুলকে হাসলো। জন বিড়বিড় করে বলল, ওরা ভাই বোন দেখছি। আচ্ছা আচ্ছা, ওরা ভাই বোন দেখছি 10 কাঠি উপর দিয়ে যাচ্ছে। শালা নিজের বেলায় 16 আনা, আর আমরা করলেই দোষ। আজকে এর একটা দফা রফা করতেই হবে। তাহিরার ছটফটে বেহাল দশা শাড়ির, আর এতেই বুঝি ছেলেটিকে আরো বেপরোয়া করল। তাইসিরের বেপরোয়া শক্ত হাতের স্পর্শে ব্যথায় কুকড়িয়ে উঠিয়ে তাহিরা। তাইসিরের এহেন বেপরোয়া স্পর্শে লজ্জায় ভয়ে দিশেহারা তাহিরা। ছটফটানি বৃদ্ধি পায়। তাইসির বিরক্ত হলো এতে। নিজের ওষ্ঠ ছড়িয়ে নিল মেয়েটির ওষ্ঠের ভাঁজ থেকে। তাহিরা জোরে জোরে শ্বাস ফেলে এতক্ষণ ধরে দম নেয়ার ফুসরত মেলেনি তার। মনে হচ্ছে 100 কিলো ওজনে চাপা পড়েছিল সে। কান্নার দাপটে এখনো হেসকি তুলছে মেয়েটা। বিরক্তিকর ভাঁজ পড়ল তাইসিরের কপালে। বিরক্ত হয়ে ধমক দিল সে, স্টপ ইওর ফাকিং ক্রাই। কান্না করার রিজন কি স্টুপিড? খেয়ে ফেলেছি তোমাকে। ফের মেয়েটির ঘাড়ে মুখ ডুবিয়ে স্লো ভয়েসে বলে, আজ থেকে আমার সামনে ব্যতীত তোমার শাড়ি পরা সম্পূর্ণ নিষিদ্ধ। পরবে সেটা শুধু আমার সামনেই, আমার জন্য। তাহিরার কি এসবে খেয়াল আছে? নিজের অবস্থান দেখে লজ্জায় মরে যাবে বোধ হয়। চোখ খিচে রেখেছে, চোখের কোণে পানি অবিরাম গড়িয়ে পড়ছে। মুচড়ামুচড়ি করে হাত সরিয়ে ফেলার চেষ্টা। তাই সেই ভ্রু কুচকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ, তারপর দিল ধমক, ফাকিং কান্না বন্ধ করতে বলেছি না তোমাকে? ধমকে মেয়েটির কান্না বাড়ল বই কমল না। তাইসির মেয়েটির হাত ছেড়ে দিল। মেয়েটিকে আটকে ফেলে তার দুহাতের মধ্যে হাত দিয়ে ভর দিল বিছানার উপর। নেশাতুর চোখে তাকালো মেয়েটির দিকে। ঘোর লাগা কণ্ঠস্বরে বলল, I like your pink lips. I need you so much, জান। তোমার এই মাখনের মতো সফট শরীর ইচ্ছে করে খেয়ে ফেলি। তাইসির ফের ঝুঁকলো মেয়েটির ওষ্ঠের ওষ্ঠ মেলাতে। সহসাই মেয়েটির লজ্জায় নুয়ে তাইসিরের বুকে নিজের মাথাটা লুকিয়ে হু হু করে কেঁদে ফেলল। তাইসির বাঁকা হাসলো। তাহিরার কানের কাছে মুখ এনে হাসকি স্বরে বলল, কি অদ্ভুত তুমি জান। লজ্জা হরণ করছি আমি,
আর তুমি আমার বুকের নিচে লজ্জা নিবারণ করছো। তাহিরার ফোপানির শব্দে বুকো ফুলিয়ে ফুস করে দম ছাড়ল তাইসির। তাহিরাকে ছেড়ে উঠে দাঁড়ালো, গম্ভীর গলায় বলল, কাউচের উপরে ড্রেস আছে, 5 মিনিটে শাড়ি চেঞ্জ করো। বলেই রুম থেকে বেরিয়ে গেল। আকস্মিক দরজা খুলতেই থতমত খেল রকি, অলিভিয়া, জন। তাইসিরের ভ্রু কুঁচকে আসে। সে মুখ খোলার আগে জন রকি টেনে নিয়ে গেল তাদের রুমে। তাইসির নিজের হাত ছাড়িয়ে ধমক দিল, প্রবলেম কি তোদের? এমন বিহেভিয়ার করছিস কেন? নিজে বউ নিয়ে ভর দুপুরে দরজা আটকে রোমান্স করবি, আর আমরা করলেই তোর যত প্রবলেম, তাই না? কিরমির করে বলল জন। ছেলেটি ফের আবার বলল, কোনো মেয়ের কাছে ঘেঁষতে পারি না তোর জন্য, আর তুই দিন দুপুরে এসব করছিস। এটা আমাদের প্রতি অন্যায় না? জনের কথায় তাইসির তিরিক্ষি মেজাজে বলল, ইহান আর অলিভিয়াও তো রিলেশনে আছে, চোখের সামনে কামড়াকামড়ি করছে, আমি কিছু বলেছি? তোরাও বউ নিয়ে শুয়ে থাক না। কেসে ওঠে অলিভিয়া। জন দুঃখী দুঃখী গলায় বলে ওঠে, আজ পর্যন্ত কত জনকে পছন্দ করেছি আমি, তুই সব কটাকে ভাগিয়ে দিয়েছিস। স্বার্থপর, তোরা কেউ আমাদের দেখিয়ে দেখিয়ে চুমু খাবে, আর তুই নিজে বউ নিয়ে মজা করতে পারবি, আর আমি করলেই প্রবলেম। বিয়ে করে বউ সারাদিন গলায় ঝুলিয়ে শুয়ে থাক না, কে বারণ করেছে তোকে? তবে ওই বিকিনি পরে গায়ে ঢলে পড়া মহিলা একদম এলাও না। রকি ছোট ছোট চোখে চেয়ে শুধায়, কি করছিস তুই এর সাথে? তাইসির বিরক্ত হলো, চিবিয়ে চিবিয়ে বলল, আবার করে দেখাই? তাহলে চল। রকি তিরিক্ষি মেজাজে বলে ওঠে,